অন্যদিন একটু সুযোগ পেলেই ছুটতে ছুটতে উঁচু নিচু পুকুরের পাড় ঘেঁষে বাঁশবনের ভেতর দিয়ে মশাইদের বাড়ির পাশের গলি দিয়ে রেণু দিদির বাড়িতে হাজির হতো টিয়া। ফিরুকে কোলে নিয়ে কাঁধে তুলে বুকে চেপে চুমোই চুমোই তার মুখ ভরে দিয়ে বাচ্চা ছেলেটাকে কাঁদিয়ে বিরক্ত করে আনন্দ পেত। কিন্তু আজ আর ছুটে যেতে ইচ্ছে হলো না তার। বুকের মধ্যে একটা অভিমান ফুলে ফুলে উঠল। রেনুদি চলে যাচ্ছে, রাঙামুদি চলে যাচ্ছে, অথচ একটা খবরও দেয়নি তারা টিয়াকে। আজ তাই বেনুদিদের বাড়ি যাওয়ার ইচ্ছে নেই যেন তার। পাঁজা পুকুরের ধারে এসে দাঁড়ালো সে কিছুক্ষণ। জন কয়েক বাগদি বউ পলুই ফেলে হাত ঢুকিয়ে ঢুকিয়ে মাছ ধরছে, গুগলি তুলছে। সেদিকে খানিক তাকিয়ে থেকে টিয়া একটা মাটির চাঙড় তুলে ছুঁড়ে দিল মাছ পুকুরে। বাগদি বউ একজন চমকে ফিরে তাকালো মাছ ঘাই দিচ্ছে মনে করে, আর তা দেখে খিলখিল করে হেসে উঠল টিয়া। টিয়ার দিকে তাকিয়ে বাগদি বউটাও হাসল। তারপরে আবার এক কোমর জলে নেমে পলুই ফেলতে শুরু করলে। একটা বাঁশপাতা ছিঁড়ে নিয়ে দাঁতে কাটতে কাটতে বেনুদিদের বাড়িতে এসে হাজির হলো টিয়া। কপাট ভেজানো ছিল, ঠেলা দিতেই খুলে গেল। টিয়া ভিতরে ঢুকতেই রেনুদি ফিরে তাকালে, বললে, আয়। তারপর যেমন টুকিটাকি জিনিসগুলো জড়ো করছিল তেমনি করে যেতে লাগলো। অন্যদিনের মতো খুশি হয়ে ছুটে এলো না। দামুদাও একটা বস্তার মুখ ফাঁক করে যেমন দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে রইল। আর রাঙা বৌদি ঘরের ভেতর থেকে দু একটা জিনিস এনেই সে বস্তার মধ্যে দিতে দিতে একবার টিয়ার দিকে ফিরে তাকিয়ে শুধু হাসল। মরাই তলায় বসে বসে একটা কাঁসার থালা থেকে খুঁটে খুঁটে মুড়ি খাচ্ছিল ভেরু। টিয়াকে দেখে সেই শুধু টলতে টলতে কাছে এগিয়ে এলো। কাছে এসে টিয়ার কাপড় ধরে টানলে, তবু তাকে কোলে নিতে চাইল না টিয়া। তার সমস্ত শরীরে তখন তোলপাড় চলছে। মনে হলো যেন দামুদা ফিরু সবাই পর হয়ে গেছে, পর হয়ে যাবে। বুকের ভেতর থেকে একটা অসহ্য দীর্ঘশ্বাস যেন বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছে না। না, শেষ অবধি অভিমানে ফিরুকে দূরে সরিয়ে রাখতে পারল না টিয়া। তাকে হঠাৎ বুকে তুলে নিয়ে তার গালে মুখ ঘষতে গেল, আর সঙ্গে সঙ্গে ফিরুর গালে টিয়ার চোখের জলের একটা রেখা ফুটে উঠল। রেনুদির চোখে পড়ল হয়তো। কাজ রেখে কাছে এগিয়ে এলো রেনুদি। টিয়ার পিঠে একটা হাত রেখে বললে, ছি, কাঁদছিস? একটু থেমে বললে, কাজটুকু সেরে নি, তারপর চল, আজ অমিত্যে সাঁতার কাটতে যাব, কেমন? এইটুকু আদরেই সব অভিমান সরে গেল টিয়ার মন থেকে। ঘাড় নেড়ে সায় দিল ও। তারপর বললে, মা তোমাদের সকলকে আজ রাত্রিরে আমাদের ওখানে খেতে বলেছে। দামুদা কথাটা শুনল, তারপর রাঙা বৌদির দিকে তাকিয়ে বললে, কেমন, বলেছিলাম না? রাঙা বৌদিও হাসল। দামুদা বললে, যাব, নিশ্চয়ই যাব। গায়ে মানুষ থাকতে পারে না টিয়া, থাকতে পারে না। তবু ছেড়ে যেতে কষ্ট হয় কেন জানো? এই তোমাদের মতো দু একটা বাড়ি আছে বলে। টিয়ার মন থেকে এবার সব মেঘ কেটে গেল। আর মাকে তার ভীষণ ভালো লাগলো। মনে হলো মা কত ভালো, তার সঙ্গে কারো তুলনা হয় না এই গায়ে। সব কাজ সেরে পিতলের ঘড়া নিয়ে যখন দুপুর রোদে অমিত্যের দিকে পা বাড়ালো টিয়া রেনুদি আর রাঙা বৌদির সঙ্গে, তখন একে একে সব কথা শুনল টিয়া। রেনুদি বললে, চলে যাচ্ছি শুনেও কেউ দেখা করতে এলো না রে, শুধু অট্টামা আর মোড়লগিন্নি এসেছিল। চলে গেলে তো সবাই পর করে দেবে জানি, যাবার আগেই পর করে দিলে। টিয়া কোনো জবাব দিলে না। ওর শুধু দুঃখ হলো সকালে ব্যস্ততার মধ্যে ওকে আগের মতো ছুটে এসে কাছে রাখেনি কেউ। তাই কি অভিমানী না হয়েছিল? ধীরে ধীরে অমিত্যের পাড়ের আমবাগানে এসে ঢুকলো ওরা। একটা গাছের তলায় ঘড়া আর কাপড় রেখে বসলে ঘাসের উপর। আমের মুকুলে ভরে গিয়েছিল সারা বাগান। এখন অনেক ঝরে গিয়ে ছোট ছোট আম ধরতে শুরু করেছে। অনেক গাছে এখনো মুকুল আছে, তাই মিষ্টি একটা গন্ধে ভরে আছে চতুর্দিক। দামুপাল হাট থেকে একটা রাঙা গামছা কিনে এনেছিল। রাঙা বৌদি সেটাই বুকে জড়িয়ে চুল খুলে চুড়ো করে বাঁধছিল। টিয়া তাকিয়ে তাকিয়ে দেখছিল রাঙা বৌদিকে। সর্ষে ক্ষেতের মতো হলুদ হলুদ রং রোদ্দুরের, আর বুকে জড়ানো রাঙা গামছা। দুটো রঙের আভা পড়ে রাঙা বৌদির মুখখানা বড় সুন্দর লাগছিল। সত্যি, রাঙা বৌদির দিকে তাকিয়ে টিয়া একটু বিস্মিত না হয়ে পারে না। গায়ে এত বৌঝি আছে, কিন্তু কারো মুখে এমন একটা তৃপ্তির ভাব ফোটে না। আর সবাইকে দেখলে মনে হয় যেন সংসার করার মতো যন্ত্রণা আর নেই। দিনরাত খিটিমিটি লেগেই আছে, ঝগড়া বিবাদ, চিৎকার, হট্টগোল।
অথচ দামোদা আর রাঙা বৌদি যেন ভিন্ন প্রকৃতির মানুষ। রাঙা বৌদির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা কথা মনে হলো টিয়ার, আর ফিক করে হেসে ফেলল ও। কি হাসলে যে? টিয়া জবাব দিলে না। ওর মনে হয়েছে দামোদা রাঙা বৌদিকে খুব ভালোবাসে, তাই রাঙা বৌদি এত সুন্দর। রেনুদিও জিজ্ঞেস করলে, হাসলি কেন? এমনি, বলে উঠে দাঁড়ালো টিয়া। ধীরে ধীরে পুকুর ঘাটে নেমে গেল। পায়ের গোছ অবধি জলে ডুবিয়ে শাড়িটা হাঁটু অবধি তুলে ফিরে তাকালো টিয়া। আসবে না? ঘড়া নিবি না? রেনুদি জিজ্ঞেস করলো। না। ঘড়া বুকে নিয়ে সাঁতার দেওয়ায় আরাম আছে, এতটুকু পরিশ্রম করতে হয় না। বাতাসের দমকে দমকে ভেসে বেড়ানো, কিন্তু ইচ্ছে মতো হুটোপুটি করা যায় না। ডুব সাঁতার দিয়ে এখনই এখানে, আবার তখনই ওই শালুক ফুলটার কাছে গিয়ে ওঠা যায় না। অথচ আজ নিজের সঙ্গে নিজেরই লুকোচুরি খেলতে ইচ্ছে হলো টিয়ার। ও একটু একটু করে এগিয়ে গেল জলের দিকে। পরিষ্কার স্বচ্ছ জল, তলায় বালি চিকচিক করছে। এই একটা পুকুরে কাদা নেই, পাক নেই। খাবার জল নিয়ে যেত আগে সবাই, স্নান করা বারণ ছিল তখন। টিউবওয়েল হয়ে যেতে কেউ আসেও না আর এদিকে। তাই একপাশে কলমির ঝোপ হয়েছে, বন কচুর শীষ আর মটর তলায় ঢেকে গেছে ওদিকের ঘাট। রাঙা বৌদি আর রেনুদি জলে নামতেই হাঁসের মতো হঠাৎ শরীরটাকে নুয়ে এক কোমর জলেই গলা অবধি ডুবিয়ে দিলে টিয়া। তারপর সাঁই সাঁই করে পুকুরের মাঝ বরাবর চলে গেল। পাড় থেকে অমৃতের জল মনে হয় নিকোষ কালো, আর মাঝে মাঝে শালুক ফুল ফুটে আছে। কোথাও পানি ফলের পাতা চাকা চাকা হয়ে ভাসছে আরও অনেক দূরে। ওপারে কচুরিপানার জঙ্গলের মাঝে মাঝে বেগুনি রঙের ফুল ফুটে আছে দু চারটে। ফুল নয়, যেন গুপ্তদের সেই নতুন বইয়ের মতো রূপের গর্বে ঘাড় সোজা করে এক পিঠ চুলের খোপাটা তুলে দেখাচ্ছে সবাইকে। আর ওই কালো জলের মধ্যে তিনটি সাদা হাঁসের মতো সাঁতার কাটছে ওরা তিনজন, কখনো পাশাপাশি, কখনো দল ছেড়ে, কখনো সামনাসামনি দুদিক থেকে এসে আবার এক সারিতে মিশে যাচ্ছে, ঠিক হাঁসের মতো। সাঁতার কাটতে কাটতে দু একটা কথা বলে এ ওকে, হাসে, কিন্তু না, ঠিক সেই আগের দিনের মতো আনন্দ নেই, যেন উল্লাস নেই। প্রথম যেদিন দামোদা এসে খবর দিয়েছিল বটতলায় একটা দোকান পেয়েছে, বর্ধমানে বাসা করে সকলকে নিয়ে যাবে, সেদিন রাঙা বৌদি আর রেনুদির কি আহ্লাদ! অনেক দিনের স্বপ্ন সফল হওয়ার আনন্দ। অথচ যাওয়ার দিন ঘনিয়ে এসেছে তখন টিয়ার মনে হলো রাঙা বৌদি আর রেনুদির মনে যেন কোনো আনন্দ নেই। কই, হাসছে না কেন? হুটোপুটি করছে না কেন জল ছুঁড়ে? তবে কি টিয়ার মন যেমন বিষাদে ভরে গেছে, তেমনি ওদের মনেও কষ্ট হচ্ছে গ্রাম ছেড়ে যেতে হবে বলে? রেনুদিরা ওকে ছেড়ে যাবে এই দুঃখটুকু ও ভুলতে চেয়েছিল এখানে এসে, কিন্তু এই নির্জন নিস্তব্ধতায়, নিস্তরঙ্গ জলের শূন্যতায় সেই দুঃখটাই যেন বারবার টিয়ার বুকে চেপে বসেছে। কিছুক্ষণের মধ্যেই যেন ক্লান্ত লাগলো টিয়ার। জল ছেড়ে উঠে পড়ল ও, সঙ্গে সঙ্গে রাঙা বৌদি আর রেনুদিও। গ্রাম ছেড়ে যাবার আগে এতদিনের আনন্দ স্মৃতির পুকুরে ডুব দিয়ে কিছু সঞ্চয় করে নিয়ে যেতে চেয়েছিল, যেন পারল না। কাপড় বদলে ভিজে শাড়িখানা জলে কেচে নিয়ে ফিরে এলো ওরা। রেনুদি বললে, আয় টিয়া, এবেলা এখানে খেয়ে যা। টিয়া সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। খাওয়া দাওয়ার পর সারাটা দুপুর পাশাপাশি মাদুরে শুয়ে কত কি গল্প হলো দুজনে, কত অর্থহীন তুচ্ছ কথার আদান প্রদান। তবু ভালো লাগলো টিয়ার। পুরনো রংচটা তোরংটার ডালা খুলে আলনার কাপড় দুটো ভাঁজ করতে শুরু করলে রেনুদি। আর তোরঙ্গের দিকে কৌতূহলের চোখে তাকিয়ে রইল টিয়া। কেউ বাক্স ব্যাডরা খুললেই সেদিকে শিশুর মতো কৌতূহলে তাকিয়ে থাকে টিয়া, যেন তার মধ্যে কত রহস্য লুকিয়ে আছে, কত কি অদেখা জগৎ। মা বকুনি দেয়, অপরের বাড়ির তোরং কিংবা আলমারির দিকে ওভাবে তাকাতে নেই, লোকে অসভ্য বলে। তবু না তাকিয়ে পারে না ও। শুধু কি তাই, খুঁটিয়ে খুঁটিয়ে দু একটা প্রশ্নও করে বসে। রেনুদির তোরঙ্গের ভেতর সাজানো খান কয়েক রঙিন শাড়ি, আয়না, দুখানা বই, আরও কত কি, যেগুলো হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখার জন্য ভীষণ লোভ হয় টিয়ার। লোভের চোখেই তাকিয়ে থাকতে থাকতে কাপড়ের আড়ালে একটা ছোট পিতলের বাক্স দেখতে পেল টিয়া। অমনি প্রশ্ন করে বসলে, ওটা কি রেনুদি? কোনটা? ওই যে পেতলের বাক্সটা। হঠাৎ যেন চমকে উঠল রেনুদি, স্তম্ভিত বিস্ময়ে টিয়ার মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ।
না, বিস্ময় নয়, হঠাৎ যেন স্মৃতির তারে একটা প্রচণ্ড আঘাত দিয়ে ফেলেছে টিয়া। থমথমে বিষাদ ভরা চোখে টিয়ার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হাসবার চেষ্টা করলে। বললে, গয়না তোমার? প্রশ্ন করলে টিয়া। হ্যাঁ, বিষণ্ণ গলায় উত্তর দিল রেনু। বললে, দেখবি? ঘাড় কাত করে সায় দিল টিয়া। আর রেনু এসে হাঁটু গেড়ে বসলে ট্র্যাঙ্কের সামনে। বের করলে পিতলের বাক্সটা। টিয়া দেখলে বাক্সটার উপর নাম খোদাই করা আছে, রেনুবালা। নামের চারপাশে লতাপাতার নকশা। গহনার বাক্সের ডালা খুলতেই উদ্গ্রীব লোভী চোখে তাকিয়ে রইল টিয়া। আর কাগজের ছোট ছোট বাক্স থেকে পাতলা কাগজের মোড়ক খুলে খুলে দেখালে রেনু। একটা সরু মফ চেন, একটা বিছে হার, ছগাছা চুড়ি, কানের মাগড়ি এক জোড়া, মিনে করা তাগা, আর একটা টিকলি। সবগুলোই নতুন ঝকঝকে, যেন ব্যবহার হয়নি কখনো। তবে সবকটাই হালকা, কম সোনায় তৈরি। রেনু বললে, পড়বি তুই? পড় না। টিয়া হেসে ঘাড় নেড়ে অসম্মতি জানালো। আর রেনু হঠাৎ বললে, শোন, তোকে একটা জিনিস দেব, নিতেই হবে। রেনুদির কথাটা বুঝতে না পেরে সপ্রশ্ন চোখে তার মুখের দিকে তাকালো টিয়া। রেনু কোনো কথা বললে না। কাগজের মোড়ক থেকে টিকলিটা বের করে বললে, দেখি কেমন লাগে তোকে। বলে টিয়াকে পরিয়ে দিলে। তারপর বললে, ওটা তোকে দিলাম টিয়া, তোর বিয়েতে আসতে পারবো কিনা তার তো ঠিক নেই, তাই আগে থেকে দিয়ে রাখলাম। টিয়া আপত্তি করলে, বললে, মা বকবে। তবু শুনলে না রেনু। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললে, আমি তো কোনোদিনই পরবো না রে। পরবে না? রেনুর চোখ ছলছল করে উঠল। বললে, বাবা বেঁচে থাকতে ওসব করানো হয়েছিল, বিয়ের দিনও ঠিক হয়েছিল টিয়া। তারপর? তারপর? রেনু হাসল, বিষণ্ণ হাসি। বললে, শেষ মুহূর্তে ওরা বেশি টাকা পেয়ে বিয়ে ভেঙে দিল। বিয়ে ভেঙে দিল? টিয়ার বুকের মধ্যে একটা অসহ্য মোচড় দিল যেন। রেনু হাসবার চেষ্টা করলে। সেই শোকে বাবা মারা গেল 3 মাসের মধ্যে, কিন্তু গয়না গড়ানো হয়ে গিয়েছিল, তাই পড়েই আছে। আর কোনো কাজে তো লাগবে না ভাই। টিয়া চুপ করে রইল। সান্ত্বনা দেবার কোনো কথা খুঁজে পাচ্ছে না ও। রেনুদের বিয়ে ঠিক হয়েছিল, গয়না কাপড় সব কেনা হয়েছিল, তারপর আর বিয়ে হয়নি। আর কোথাও কি বিয়ে দিতে পারেনি দামুদা? রেনুদির চোখে চোখ তুলে তাকালো এবার টিয়া। নতুন চোখে দেখলে এই প্রথম। রেনু কাগজে মুড়ে টিকলিটা টিয়ার হাতে গুঁজে দিল। আর মুঠোর মধ্যেই সেটা চেপে ধরল টিয়া। ফেরত দিতে পারল না। মনে হলো ফেরত দিলে রেনুদি আরও ব্যথা পাবে। সোনার টিকলিটা হাতে নিয়ে বাড়ি ফিরে এলো টিয়া, কিন্তু মাকে বলতে সাহস পেল না। লুকিয়ে রেখে দিল নিজের ছোট্ট টিনের সুটকেসটার মধ্যে। কিন্তু বারবার রেনুদির দুঃখের কথাটাই ঘুরে বেড়াতে লাগলো তার মনের চারপাশে। কত কি ভেবে রেখেছিল টিয়া। যাবার সময় রেনুদিকে বারবার বলবে, তার বিয়েতে চিঠি দেবে, যেন আসে রেনুদি। তা না হলে তার একটু আনন্দ হবে না। কিন্তু পরের দিন যখন দুখানা গরুর গাড়িতে সব মালপত্র তুলে দামুদা, রাঙা বৌদি আর রেনুদি উঠে বসলো, তখন গ্রামের সব লোক এসে জড়ো হয়ে কত কি বলল, কত কি অভিযোগ আর অনুরোধ। কিন্তু টিয়া কোনো কথাই বলতে পারল না। ও শুধু ফিরুকে কোলে নিয়ে বুকে চেপে আদরে আদরে তার মুখে চুমু দিয়ে রাঙা বৌদির কোলে তাকে তুলে দিলে। আর সঙ্গে সঙ্গে রেনুদির চোখে চোখ পড়ল। দেখলে রেনুদি কাঁদছে। রেনুদির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। রেনুদির চোখে জল দেখে ওর চোখও জলে ভরে এলো। গাড়ি দুটো তখন ধিকিয়ে ধিকিয়ে চলতে শুরু করেছে। পিছন পানে তাকিয়ে আছে রেনুদি, রাঙা বৌদি, দামুদা। সকলের চোখে মুখেই একটা ব্যথার ছাপ। শুধু ফিরু হাসছে খিলখিল করে। বাচ্চা ছেলেটা কিছুই বুঝতে পারছে না, কোনো ব্যথা নেই ওর মনে। গাড়ি দুটোর পিছনে পিছনে গ্রামের অনেকেই এলো। একে একে অনেকেই থেমে পড়ল, কেউ বা ফিরে গেল। শুধু টিয়া একা একা চলে এলো নতুন গোড়ের পার হয়ে, তালগাছের সারি পার হয়ে আরও অনেক দূর। তারপর নিজেরই অজান্তে কখন থেমে পড়ে চেয়ে রইল গাড়ি দুটোর দিকে। ধীরে ধীরে গাড়ি দুটো এঁকে বেঁকে এগিয়ে গেল। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে গেল কালো বিন্দু দুটি। তারপর এক সময় কাদরের খালে নেমে পড়ল গাড়ি দুখানা। চোখের আড়ালে চলে গেল রেনুদি, ফিরু, রাঙা বৌদি, দামুদা। আবার কি কখনো দেখা হবে ওদের সঙ্গে, কে জানে। উদাস দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল টিয়া অনেকক্ষণ।
হয়তো কিছু ভাবলো, কিংবা ভাবলো না। তবু ফিরে আসতে ইচ্ছে হলো না টিয়ার। শাড়ির পাড়ের মতো দূরের রেললাইনের দিকে তাকিয়ে রইল। গোসাই দিদির মহান তো বড় একটা এগায়ে আসতো না। দূর দূর গা দিয়ে চলে যেত সে। কোনোদিনও ফিরতো, কোনোদিনও ফিরতো না। সবাই তাই গোসাই দিদির সাহস দেখে বিস্মিত হতো। গিরিজার বাবা বলতো, তোমার সাহস বলিহারি বষ্টুমি, মহান তো থাকে না অর্ধেক দিন, তবু একা একা থাকো কি করে ওই তেপান্তরের মাঠে? মা ঠোঁট চেপে ফিসফিসিয়ে বলতো, সাহস বলে সাহস? এই বয়সের তিনটে বউ এক ঘরে থেকেও রাতে ঘুমোতে পারে না পুরুষ মানুষ না থাকলে। আর গোসাই দিদি, তুমি কি না? গোসাই দিদি হাসতো, মিষ্টি মিষ্টি হাসি আর মিষ্টি মিষ্টি কথা। বলতো, নিতাই গৌরকে আমার সব সমর্পণ করে বসে রইলাম, আর ভয়কে রাখবো নিজের বুকে, পুণ্য দেব আর পাপ রাখবো নিজের কাছে। বড় সুন্দর কথা বলতো গোসাই দিদি। পরীক্ষা দিয়ে সেবার যখন ফিরে এলো গিরিজা, মনে মনে ভেবে রেখেছিল গোসাই দিদির কুঞ্জে গিয়ে দেখা করে আসবে শেষবারের মতো। সেটাই গিরিজার শেষ পরীক্ষা। ফল বেরোয়নি, কিন্তু তার আগেই চাকরি পেয়ে গিয়েছিল, মাস্টারির চাকরি। তার বছরখানেক আগে বিয়ে হয়েছে গিরিজার। হঠাৎ সেদিন সকালবেলাতেই এসে হাজির হলো গোসাই দিদি। খঞ্জনির শব্দ আর গোসাই দিদির গানের রেশটুকু ভেসে আসতেই বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এলো। কিন্তু বিস্মিত হলো গানের সঙ্গে সঙ্গে গুপিযন্ত্রের আওয়াজ শুনে। কিছুক্ষণের মধ্যেই সদর দরজা পার হয়ে ভেতরে ঢুকলো গোসাই দিদি। হাতে খঞ্জনি, মুখে হাসি, নাকে কপালে গঙ্গা মৃত্তিকার রসকলি, আর পিছনে পিছনে গুপিযন্ত্র বাজাতে বাজাতে ঢুকলো মহান্ত। চুলগুলো সব সাদা হয়ে গেছে, তেল চুকচুকে কালো রং, কিন্তু চোখে মুখে কেমন একটা স্নিগ্ধ ভাব। গিরিজাকে দেখতে পেয়ে গোসাই দিদি বলে উঠল, ওরে আমার গোপাল ফিরেছে, গিরি গোবর্ধন ফিরেছে। গিরিজা হাসল। গোসাই দিদি আবার প্রশ্ন করলে, বউ এনেছো? যাও নিয়ে এসো তাকে, বাপের বাড়িতেই রইবে নাকি চিরটা কাল? গিরিজা হেসে বললে, চাকরি নিয়ে চলে যাচ্ছি গো গোসাই দিদি। গালে হাত দিয়ে বিস্ময়ের ভঙ্গিতে গোসাই দিদি বললে, চলে যাবে গা থেকে? গোলামি করতে যাবে চাঁদ? কি লাভ হলো তবে পড়ে শুনে? হাসল গিরিজা। আর তখনই গিরিজার মা এসে দাঁড়ালো। বললে, তুমি বলো, ছেলের একটুও মা মামাতে নেই বাপু, মাকে ছেড়ে নয় থাকতে পারবি তুই, মা পারবে কি না ভেবে দেখ। গিরিজা কোনো উত্তর দিল না। ওর মনে তখন কত স্বপ্ন, কত আদর্শ। নানা কথার পর গোসাই দিদি বললে, তোমাদের সব গায়ে শুদ্ধ নেমন্তন্ন করতে এসেছি মা, কীর্তন হবে কুঞ্জে, যেতে হবে তোমাদের। গিরিজার মা হেসে বললে, তাই জোরে এসেছো বুঝি? মহান্ত হাসল সে কথা শুনে। বললে, মোহ অন্ত হলে তবে তো মহান্ত মা, তার কি আর জোর বিজোড় আছে? জোর শুধু একজনের সঙ্গে। বলেই গুপি যন্ত্র বাজিয়ে এককলি গান গেয়ে উঠল মহান্ত। কই গো বিন্দেশই, আমার বৃন্দাবন চন্দ্র কই, আমার কৈশে নয়নের আনন্দ কই। গোসাই দিদিও মহন্তের সঙ্গে গলা মিলিয়ে এককলি গান গেয়ে উঠেই খঞ্জনি থামালো। তারপর বললে, গোপাল, মাকে নিয়ে সবাইকে নিয়ে যেও বাবা, সাঁঝবেলাতেই যেও, আমার নিমচাঁদের ভোগ পাবে, কীর্তন শুনবে। গিরিজার মা হেসে বললে, তোমাদের মতো স্বাধীন তো নই, আসুক গিরির বাপ, জিজ্ঞেস করি। গোসাই দিদি ঠান্ডা চোখজোড়া হেসে উঠল। বললে, হ্যাঁ গো মেয়ে, কানুর কাছে যেতে কেউ আবার অনুমতি নেই, পালিয়ে যাবে, লুকিয়ে যাবে। গিরিজার মা হেসেই কুটি কুটি বললে, বলো কি, লুকিয়ে যাব? হ্যাঁ, লুকিয়ে যাবে, ফিরে এসে গঞ্জনা শুনবে। বলেই আবার গান ধরল, গুরুগঞ্জন চন্দ্রন অঙ্গভূষা, রাধাকান্ত তুমি একান্ত ভরসা। গান থামিয়ে বললে, গুরু গঞ্জনা হলো আশীর্বাদ, যত গঞ্জনা পাবে কানু অনুরাগ তত গাঢ় হবে। গিরিজার মা হেসে উঠে বললে, যাব যাব, গায়ের আর সব চাই তো আমিও যাব। আর গোসা দিদির পিছনে পিছনে মহান্ত চলে গেল। গুপিযন্ত্রের আওয়াজ, খঞ্জনির আওয়াজ মিলিয়ে গেল দূরে। গিরিজা তখনও জানত না তার জন্য এমন একটা বিস্ময় অপেক্ষা করে আছে। বিকেল থেকেই খড়ি নদীর ধার বরাবর আঁকাবাঁকা মেঠো পথ ধরে গায়ের বৌঝির দল যেতে শুরু করলো গোসা দিদির কুঞ্জের উদ্দেশ্যে।
আর সন্ধ্যের আগেই ভেসে এলো খোল করতালের আওয়াজ। একসময় ছোট মা আর তার যা এসে হাজির হলো। গিরিজার মাকে বললে, চলো গো দিদি, কীর্তন শুনতে যাবে না? গিরিজা খুশি হয়ে বললে, তুমি যাবে ছোট মা? ছোট মা হেসে উত্তর দিলে, তুই আমাদের সঙ্গে যাবি পেশাদ, সেই ভরসায় এসেছি কিন্তু। গিরিজা হাড় নেড়ে সায় দিলে, আর সঙ্গে সঙ্গে ছোট মা বললে, ও মা, তুই আর না যেয়ে পারিস? তোর পরাণের বন্ধু হলো আমার বংশীধারী। বলে হাসলো ছোট মা। বংশী নয়, বংশীধারী, বাঁশির মতো সুরেলা গলা। কলকাতায় কলেজে পড়বার সময় মাঝে মাঝে ছুটিতে এসেছে গিরিজা। কখনো দেখা হয়েছে বংশীর সঙ্গে, কখনো হয়নি। তার কপালে গঙ্গা মৃত্তিকার তিলক আর গলায় তুলসী কাঠির মালা দেখে ঠাট্টা করেছে গিরিজা। বলেছে, ভেগ নিয়েছিস নাকি বংশী? কোটালের ছেলে কিনা বৈষ্ণব হলে? শুনে একটুও চটেনি বংশী, হেসেছে। বলেছে, বৈষ্ণবকে লয় গো গিরিদাদা, তুমি আমি সবাই। একবার যে ও রসের সন্ধান পেয়েছে, সে কি চিনির রসে আর ভুলবে কোনো দিন? কি যে রস, কোন রসের সন্ধান পেয়েছে বংশী, গিরিজা জানত না। গোসা দিদির কুঞ্জে গিয়ে সেই প্রথম তার সন্ধান পেল। আশপাশের গায়ের জন কয়েক বৈষ্ণব আর বৈষ্ণবী গিয়ে জড়ো হয়েছে তখন কুঞ্জে। আর যত বিধবা বুড়ি, তারই মধ্যে বনপলাশির জন কয়েক, গিরিজার মা, ছোট মার এক যা, আর বংশীর শালা বউ। শ্যামলা রঙের, বছর 16-17 একটা ছিমছাম মেয়ে, টানা টানা চোখ, চুলে কিশোরী কিশোরী ভাব। গায়ের লোক বংশীর এই শালার বউটাকে নিয়ে কত কি কানাকানি করতো, কত কি বলতো। গিরিজার কানেও এসেছিল সব কথা। একদিন মুখ ফুটে প্রশ্নও করেছিল গিরিজা। বংশী হেসে বলেছিল, পেনয়ের দাম যে শেষ অবধি গোপন থাকে, তার কথা কি কেউ পেকাশ করে বলে গিরিদাদা? সত্যি হলেও বলবো না, মিছে হলেও বলবো না। কীর্তন মণ্ডপের সামনে সেই কিশোরী শেহারার শালাবউকে, রূপকে মুগ্ধ চোখে বসে থাকতে দেখে গিরিজার মনেও কৌতূহল জেগেছিল। কিন্তু তারপর কখন সব কথা ভুলে গিয়েছিল বংশীর গলার স্বর শুনে। সন্ধ্যে থেকেই খোলের আওয়াজ শুরু হয়েছিল। একে একে আসরও ভরে উঠেছিল। আসরে জন কয়েক বুড়ো কীর্তনিয়া এসে বসল। মাঝখানে 20-22 বছরের ভরালো চেহারার বংশী। তার সাজ, তার মুখের ভাব, তার চেহারা দেখে মনে হলো এ যেন অন্য মানুষ। একে একে গৌরচন্দ্রিকা শেষ হলো। বংশী নয়, কীর্তনিয়া বংশী দাস। সুললিত কণ্ঠে চিৎকার করল বংশী, ভাই সব। আসরের গুঞ্জন থেমে এলো। অনেকক্ষণ চুপ করে থেকে আবার বললে, মানুষ চক্ষু দিয়ে শ্রী মাধবকে দেখা যায় গো, আর তেনার ব্রজমণ্ডল কি দেখা যাবে না? ভেবে লাও, এ তোমার বৃন্দাবন। ভাবো, শ্রীকৃষ্ণ আছেন, গোপিনীরা আছেন, ভাবো ভ্রমর আছে, মৌর মৌরী আছে, আর যমুনার জলের মতো শ্রীকৃষ্ণের প্রেমলীলা বয়ে চলেছে। অশিক্ষিত গ্রাম্য উচ্চারণ, অস্পষ্ট বর্ণনা, কিন্তু বংশীর কণ্ঠের যেন কি জাদু ছিল। মুগ্ধ হয়ে গেল সমস্ত আসর। বংশী আবার বলতে শুরু করে, হরির নাম লিয়ে মনের পাপ ধুয়ে লাও গো, ধুয়ে লাও, দেহ মন প্রবৃত্ত করে লাও। গানের মতো সুর করে বল চলছিল বংশী। হঠাৎ বজ্র গম্ভীর চিৎকার দিয়ে উঠল, চলে যাও, চলে যাও, চলে যাও। চিৎকার করে উঠেই কিছুক্ষণ চুপ করে রইল বংশী। ভিড়ের উপর দিয়ে চোখ চোড়া ঘুরিয়ে নিয়ে গেল। কেমন যেন একটা আতঙ্কের ভাব ফুটে উঠল সকলের চোখে মুখে। নড়ে চড়ে বসল সবাই। যেটুকু বা গুঞ্জন ছিল স্তব্ধ হয়ে গেল মুহূর্তের মধ্যে। তারপর আবার বলতে শুরু করলো বংশী, এই আপকৃত লীলাবিলাস শোনার মতো মন যদি না থাকে, চলে যাও, চলে যাও। মনে যদি কামগন্ধ থাকে গো, দেহভাব যদি অসুচি থাকে, চলে যাও। লীলাচন্দনকে যে কাম পঙ্কক ভাববে, তাদের জন্য লয় গো এই লীলাকীর্তন, তাদের জন্য লয়। তেনারা চলে যাও। আসর যেন মুহূর্তে স্তব্ধ উৎকণ্ঠায় একেবারে বদলে গেল। তারপর ধীরে ধীরে শুরু হলো রূপ বর্ণনা, পূর্ব রাগ, তারপর কীর্তন, যবে নব অনুরাগ। এক একটি পদ শেষ হয় আর সখিরে সখিরে সখিরে, গুঞ্জন একতান, মৃদু খোল করতালের আওয়াজ। তারপর এক একটি পদের ব্যাখ্যা শুরু করে বংশী। আখর বনে যায়,
কোনো পদকর্তার গান নয়, মুখে মুখে অবিশ্রাম অসংখ্য উপমার একটি পদেরই বর্ণচ্ছটায় যেন নতুন একটা কাব্য রচনা করে বংশী। মূল পদ তার মধ্যে কোথায় হারিয়ে যায়। মুগ্ধ হয়েই শুনছিল গিরিজা, আর বিস্ময়ে অভিভূত হয়ে ভাবছিল কিসের স্পর্শে বংশী কোটাল এমন আখরিয়া হয়ে উঠেছে। শুনতে শুনতে মাঝে মাঝে বংশীর শালা বইয়ের দিকে চোখ পড়ছিল গিরিজার। দেখলে তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। মাঝ রাত অবধি কীর্তন শুনে সেদিন ফিরে এলো গিরিজা, কিন্তু সারা পথ কেউ কোনো কথা বললে না, যেন সবাই অভিভূত হয়ে গেছে। তারপর যাবার দিন ঘনিয়ে এলো, আর ছোট মার সঙ্গে দেখা করতে গেল গিরিজা। কিন্তু চৌকাঠে পা দিয়েই দেখলে সারা বাড়িতে কেমন থমথমে ভাব, কেউ কোনো কথা বলছে না। ছোট মা নিথর দাঁড়িয়ে আছে খুঁটি ধরে, আর একটা গোঙানি ভেসে আসছে থেকে থেকে। গিরিজাকে দেখেও কেউ কাছে ডাকলো না। গিরিজা নিজেই এগিয়ে গেল, প্রশ্ন করলে, কি হয়েছে ছোট মা? ছোট মা ক্লান্ত বিষণ্ণ একজোড়া চোখ তুলে গিরিজার মুখের দিকে একবার তাকালো, তারপর ইশারায় কালীমোহনের ঘরখানা দেখিয়ে দিল। গিরিজা ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। দেখলে বিছানায় পড়ে পড়ে গোঙাচ্ছেন কালীমোহন, আর তার পাশে নাড়ি ধরে বসে আছেন বলগার কবিরাজ। দেখতে দেখতে খবর ছড়িয়ে পড়ল, ভিড় করে এলো সবাই। শুনলে সেদিন কালীমোহনের বিনা অনুমতিতেই নাকি কীর্তন শুনতে গিয়েছিল ছোট মা আর তার যা। মাঝরাত্রে আসর থেকে ফিরে আসতেই প্রচণ্ড ক্রোধে ফেটে পড়েছিলেন কালীমোহন। তারপর থেকেই মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে শয্যাশায়ী হয়ে আছেন। কালীমোহনের ছেলেরা ডাক্তার আনতে চেয়েছিল, রাজি হননি কালীমোহন। মুখে একটি মাত্র কথা, আমায় শান্তিতে মরতে দাও। দিন কয়েক ভুগে ভুগে শেষে শান্তিতেই মারা গেলেন কালীমোহন। কান্নার রোল উঠল ভট্টাচ বাড়িতে। গ্রাম শুদ্ধ সকলে তার শবদেহ নিয়ে দাহ করে এলো খড়ি নদীর ধারে শ্মশানে। আর গিরিজা, একমাত্র গিরিজাই হয়তো খুশি হলো তার মৃত্যুতে। ভাবলে ছোট মা এবার মুক্তি পাবে, এতদিনের বন্ধন থেকে মুক্তি পাবে। কালীমোহনের ভয়ে স্বামীকে দূরে ঠেলে রাখতে হবে না আর। গিরিজার চিঠি পেয়ে দিন কয়েক পরেই গ্রামে এসে হাজির হলো ব্রজমোহন। স্টেশনে তাকে নামতে দেখেই কে যেন ছুটতে ছুটতে এসে খবর দিল। মুহূর্তের মধ্যে আলোড়ন দেখা দিল বনপলাশীর জীবনে। এমন একটা চাঞ্চল্য বুঝি আর কখনো দেখা দেয়নি। কেউ নতুন গোড়ের পাশ দিয়ে আলপথ ধরে এগিয়ে গিয়ে অপেক্ষা করলো, কেউ বা অকারণেই ভয় পেয়ে আড়ালে লুকিয়ে দেখল। ভট্টাচ বাড়ির ব্রজমোহন নয়, প্যান্ট কোট ওয়েস্টকোট পরা, গায়ে দামি জুতো, গলায় বো করা একটা অচেনা মূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো। দূর থেকে দেখতে পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে গিরিজা ছুটে এলো ছোট মার কাছে, কিন্তু সেই কৈশোরের উল্লাসে ছোট মা বলে ডাকতে পারল না। এসে দাঁড়িয়ে রইল দাওয়ার সামনে, আর খানিক পরেই ঘর থেকে বেরিয়ে এলো ছোট মা। গিরিজাকে সামনাসামনি দেখে প্রথমটা একটু সংকোচ বোধ করলে, তারপর শান্ত গলায় প্রশ্ন করলে, কে? পেশাদ? বলছো কিছু? গিরিজার সারা মুখ উৎফুল্ল হয়ে উঠল। বললে, ছোট মা, ব্রজ কাকা আসছে, এইমাত্র দেখে এলাম নতুন গোড়ের পাড় থেকে। কথাটা শুনেই যেন বজ্রাহতের মতো দাঁড়িয়ে পড়ল ছোট মা, প্রথমে বিস্ময়, তারপর ক্রোধে। হঠাৎ ক্রোধে ফেটে পড়ল ছোট মা। কে খবর দিল তাকে পেশাদ? ভয় পেয়ে গেল গিরিজা। এ কি রূপান্তর ছোট মার! মনে হলো যেন মনের রাগ চাপতে পারছে না, শরীরের পৌরত্বের শিথিলতা নেমেছে তখন। তবু ছোট মার ফর্সা মুখখানা হঠাৎ যেন লাল হয়ে উঠল রাগে। গম্ভীর কঠিন স্বরে আবার প্রশ্ন করলে, কে তাকে খবর দিল পেশাদ? জানি না ছোট মা, আতঙ্কে বিস্ময়ের ঘোরে বললে গিরিজা। আর তার পর মুহূর্তেই গিরিজার দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে ছোট মা বলে উঠল, ওকে ফিরে যেতে বলো পেশাদ, ফিরে যেতে বলো। বট ঠাকুরের অপমান হবে এ বংশের ভিটেতে তার পা পড়লে। বলেই ছুটে গিয়ে ঘরে ঢুকল ছোট মা। গিরিজার মুখের সামনেই সশব্দে দরজাটা বন্ধ করে দিল ভেতর থেকে। বিমূঢ় অভিভূত মুখে বেরিয়ে এলো গিরিজা, তারপর দ্রুত পায়ে বাড়ির দিকে পালালো। না, ব্রজমোহনের কাছে গিয়ে মুখোমুখি দাঁড়াতে পারবে না সে, বলতে পারবে না ছোট মা কি বলেছে, কি বলতে চায়। বিছানায় মুখ গুজে সারাটা দিন পড়ে রইল গিরিজা। কারোর সঙ্গে কোনো কথা বলল না, প্রশ্ন করতে সাহস হলো না ব্রজমোহন কোথায়, ছোট মা ঘর থেকে বেরিয়েছে কি না। সন্ধ্যের দিকে শুনতে পেল মা বলছে, বলিহারি মনের জোর, ছোট ঠাকুরকে ফিরিয়ে দিলে বাপু, দেখা অবধি করলে না একটিবার।
মনের জোর? গিরিজার সমস্ত বুক নিংড়ে যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভাবলে মিথ্যা অভিমানে একটা মানুষ তার সমস্ত জীবন এমনভাবে নষ্ট করতে পারে? তার চোখের সামনে বন থেকে পৌরত্বে পৌঁছতে দেখেছে গিরিজা ছোট মাকে। মনে হয়েছে সব দুঃখের মূলে ওই কালীমোহন। সে মারা গেলেই দুজনের মাঝখান থেকে সব পাঁচিল সরে যাবে। কিন্তু এ কি হলো? এমনভাবে ব্রজমোহনকে ফিরিয়ে দিল ছোট মা, অপমান করে তাড়িয়ে দিল। ও যে ভেবেছিল জীবন সায়ান্নে বুঝি এইবার ছোট মার মুখে হাসি ফুটবে, নতুন করে জীবন শুরু করবে। ভুল ভেবেছিল গিরিজা। আর ভেতরে ভেতরে ছোট মার বিরুদ্ধে একটা গভীর আক্রোশে ফুলে ফুলে উঠেছিল। তাই যাবার দিন আবার ছোট মার সঙ্গে দেখা করতে গেল গিরিজা। তারপর এক সময় ছোট মাকে একান্তে পেয়ে বিমূঢ় গলায় প্রশ্ন করলে, এমন কেন করলে ছোট মা? ছোট মা শান্ত দুটি চোখ তুলে তাকালো গিরিজার মুখের দিকে। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললে, সে তুমি বুঝবে না পেশাদ। বুঝবো, নিশ্চয়ই বুঝবো। তুমি বলো ছোট মা, কেন এমন করলে? ছোট মা বিষণ্ণ হাসি হাসলে। তারপর হঠাৎ যেন দপ করে জ্বলে উঠল তার মুখ জোড়া। বলে উঠল, আমি সব ক্ষমা করতে পারি পেশাদ, তা বলে ধর্ম ছাড়বে? মানুষের শেষ সম্বল যে ধর্ম রে পেশাদ, তাও যে ছাড়তে পারে? কথা শেষ করতে পারল না ছোট মা। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তার। খানিক চুপ করে রইল গিরিজা। তারপর ধীরে ধীরে বললে, কিন্তু সে তোমার জন্যই তো ছোট মা। ব্রজকাকা নিজে বলেছে আমায়। বাধা দিয়ে উঠল ছোট মা। বললে, আমার সুখটাই বড় হলো রে পেশাদ। নয় সতীন নিয়ে ঘর করতাম আমি, কতজনই তো করে। তা বলে ধর্ম ছাড়বে? ধর্মের সংসার পাথরের গাঁথনি, সে গাঁথনি যে ভেঙে দেয়, সে সব ভাঙতে পারে, সব। আজ অট্টামার দিকে তাকিয়ে গিরিজাপ্রসাদ বিস্মিত না হয়ে পারেন না। মনে হয় এ যেন অদ্ভুত এক রহস্য। দিনে দিনে মানুষ কত বদলে যায়। নিজে পড়েছেন, ছাত্রদের পড়িয়েছেন সারা জীবন। সেসব কি তবে মিথ্যে, শুধুই অবাস্তব কল্পনা? মানুষের সত্যিকারের চরিত্র তাহলে বয়সের সঙ্গে সঙ্গে, ঘাত প্রতিঘাতের সঙ্গে সঙ্গে বদলে যায়? হয়তো তাই। তা না হলে আজ গিরিজাপ্রসাদের নিজেরই সন্দেহ হয় কেন? কেন মনে হয় সেদিনে সেই বিষণ্ণ মধুর অথচ দৃঢ় সংকল্পের সেই ছোট মার সঙ্গে আজকের হাস্যমুখর প্রগল্ভতার এই চেহারার কোনো মিল নেই? গিরিজাপ্রসাদের নিজেরই যেন বিশ্বাস হয় না। বিশ্বাস হয়নি। প্রথম যখন বড় ছেলের বিয়েতে গ্রামে এসেছিলেন, বয়সের ভারে নুয়ে পড়া অট্টামাকে দেখে সেদিন যেন নিজের বয়সটাকেও অনুভব করতে পেরেছিলেন। শুধু অট্টামা নয়, বংশীকে দেখেও বিস্মিত হন গিরিজাপ্রসাদ। গলায় তুলসী কাঠির মালা আর কপালে গঙ্গা মৃত্তিকার তিলক আজ যেন বংশীকে বিদ্রূপ করে। কোথায় সেই শান্ত সুন্দর মুখখানা, যৌবনের সেই কমনীয় স্নিগ্ধ রূপ, যা তার শালা বউকে উন্মাদ করে তুলেছিল? যা দেখে গিরিজাপ্রসাদ খুঁজে পেতেন না বংশী কোন সোনার কাঠির পরশে এমন তৃপ্তির সুরে আখর বনে। কি আশ্চর্য! সেই মানুষ কিনা আজ কোনো কিছুর মধ্যেই আশার আলো দেখতে পায় না। শুধু হতাশা আর হতাশা। গানের গলা চলে গেছে, কেউ আর আজ তাকে ডাকে না, আদর করে না বলেই কি সারা দুনিয়ার বিরুদ্ধে ভেতরে ভেতরে জ্বলছে সে? নাকি শালা বউ রূপোর কাছে আঘাত পেয়েই এমন হয়ে গেছে বংশী? কে বলতে পারে? একজন বিষণ্ণতার মধ্যে সারা জীবনের আশা আনন্দকে বিসর্জন দিয়ে মুখের ভার লাঘব করলো, আরেকজন তার চেয়ে কত কম আঘাত পেয়ে সমস্ত মনটাকে বিষাক্ত করে তুলেছে। চতুর্দিকে এত পরিবর্তন, এত উন্নতির চেষ্টা, অথচ বাঁকা বাঁকা কথার বিদ্রূপে সব কিছু ভেঙে চুরমার করে দিতে চায় বংশী। কেন এমন হলো খুঁজে পান না গিরিজাপ্রসাদ। শুধু মাঝে মাঝে ভাবেন তিনি নিজেও কি এদের মতোই বদলে গেছেন। হয়তো তাই। নিজে বুঝতে পারেন না গিরিজাপ্রসাদ, কিন্তু নিশ্চয়ই বদলে গেছেন। তা না হলে গিরিনের সঙ্গে মানিয়ে চলতে পারলেন না কেন? যাকে সারা জীবন সমস্ত ছেড়ে দিয়ে থাকতে পেরেছিলেন, আজ সামান্য কবিঘে জমির ধান কেনা তাকেই আড়াল করে দিল। অভাব অনটন দারিদ্র্যের কত জয়গান করেছেন গিরিজাপ্রসাদ, ছাত্রদের শিখিয়েছেন। কিন্তু আজ মনে হয় সব মিথ্যে, সব মিথ্যে। মানুষে মানুষে এত বিভেদ,
এমন একটা অনড় পাঁচিল তুলে দিতে পারে সামান্য কটা টাকা, দুমড়াই ধান? কোনোদিন ভাবতেই পারেননি। টাকা, ওই টাকার জন্যই তো যা কিছু শোক অট্টামার। জীবনটা যার ব্যর্থ হয়ে গেছে তারও দুঃখ। জমি জমা ভাসুরের ছেলেদের লিখে দিয়েছে, অথচ তারা খোঁজ খবরও নেয় না। টাকার বিনিময়ে এই প্রত্যাশা ছিল বলেই হয়তো গিরিজাপ্রসাদও গিরিনকে ক্ষমা করতে পারেননি, পারেন না। অবনীমোহনেরও এমনই এক প্রত্যাশা ছিল। স্কুল বাড়িটা তখন প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু দরখাস্তর পর দরখাস্ত করেও স্কুল শুরু করার, মাস্টার নিয়োগ করার কোনো কথাই উঠছে না। বিডিও প্রভাকরও চিঠি লিখে লিখে হয়রান হয়ে গেছে। মাস্টার নয়, ব্ল্যাকবোর্ড নয়, বেঞ্চি আর ডেস্কও নয়, শুধু সান্ত্বনার চিঠি আসছে থেকে থেকে। এমনই সময় একদিন দুবগলে দুটো ক্রাচ এঁটে খোঁড়াতে খোঁড়াতে এসে হাজির হলো অবিনাশ ডাক্তার। খাকি বুশ শার্টের রং সাদা হয়ে এসেছে তখন, শুধু মুখের কথায় খাকি রঙের ছাপ যায়নি। খোঁড়াতে খোঁড়াতে এসে গিরিজাপ্রসাদকে দেখেই চিৎকার করে উঠল ডাক্তার, কামান! একটা কামান চাই মাস্টার মশাই। গিরিজাপ্রসাদ তার ভাবভঙ্গি দেখে হেসে ফেললেন, বললেন, এত উত্তেজিত হচ্ছেন কেন? কি ঘটলো আবার? ডাক্তার কিন্তু হাসল না, উত্তেজিত হয়েই বললে, উড়িয়ে দেব, একটা কামান পেলে স্কুল বাড়িটা উড়িয়ে দেব আমি। গোপেন মোড়ল খড়পালুইয়ের একপাশে দাঁড়িয়েছিল। সে অবিনাশ ডাক্তারের ভাবভঙ্গি দেখে হেসে ফেলে বললে, খেপে গেলেন নাকি গো? স্কুলের উপর এত রাগ কেন আপনার? অবিনাশ ডাক্তার ফিরে তাকালে একবার গোপেনের দিকে, তারপর তার দিকে উপেক্ষার দৃষ্টি হেনে গিরিজাপ্রসাদকে উদ্দেশ্য করে বললে, সব ভুল, সব ভুল হয়েছিল। বলেছিলাম না আপনাকে, প্রত্যেকটি মানুষের একটি করে ল্যাজ আছে। এভরি ম্যান হ্যাজ এ টেল। গিরিজাপ্রসাদ হেসে ফেললেন, হ্যাঁ তা বলেছিলেন বটে। ভুল বলেছিলাম। নেই, না, নেই, নেই। ঠোঁটের গোড়ায় কৌতুকের হাসিটা এসে পড়েছিল। চাপা দেবার চেষ্টা করে গিরিজাপ্রসাদ জিজ্ঞেস করলেন, তবে? অবিনাশ ডাক্তার ক্রাচে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে আরও কাছে এগিয়ে এলো। তারপর বললে, ল্যাজ নেই, কিন্তু সকলেই একটা করে ল্যাজ জুড়ে দিতে চায়। এভরি ম্যান ওয়ান্টস আ টেল। গিরিজাপ্রসাদ বুঝতে পারলেন না। বুঝতে পারছেন না তো? না বোঝবারই কথা মাস্টার মশাই, না বোঝবারই কথা। তখন ভেবেছিলাম, ওই যে অবনীবাবু, অবনীবাবুকে একটু ফ্ল্যাটারি করে বলেছিলাম, আপনারা সাকসেসফুল মানুষ, নিজের চেষ্টায় বড় হয়েছেন, গায়ের লোককে আপনারা না দেখলে কে দেখবে, এই সব। তাই খুশি হয়ে, মানে ল্যাজে সুরসুরি পেয়ে ঝনাত করে 5,000 টাকা দিয়ে দিলেন। গিরিজাপ্রসাদ হেসে বললেন, ও, অবনীর কথা? হ্যাঁ, ওই স্কাউন্ডেলটার কথা। গিরিজাপ্রসাদ অস্বস্তি বোধ করলেন। আহ, কি বলছেন যা তা? অবিনাশ ডাক্তার চিৎকার করে উঠল, না মাস্টারমশাই না, যা তা বলিনি। বলেই খানিক চুপ করে রইল। তারপর সিঁড়ি ভেঙে দাওয়ায় উঠে মাদুরটার উপর বসলো ক্রাস দুটো পাশে নামিয়ে রেখে। ধোপে ধোপে রং উঠে যাওয়া খাকি বুশ শার্টের পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। তারপর বললে, ল্যাজ সকলেই লাগাতে চায়, দোষ দিই না। এই যে আমি নামের পিছনে একটা এমবি জুড়ে দেওয়ার জন্য কি না করেছি। বিএ এমএ পাশ করে লোকে, কারণ। গিরিজাপ্রসাদ হেসে ফেললেন ডাক্তারের কথায়, সেটাও কি অপরাধ নাকি ডাক্তার? অবিনাশ ডাক্তারের উত্তেজনা তখন অনেক কমে গেছে, রাগ পড়ে গেছে, তাই সেও হাসল, বলে, তার তবু মানে হয় মাস্টার মশাই? তা বলে অবনীবাবু কি না এমএলএ হবে? এমএলএ? গিরিজাপ্রসাদ বিস্ময়ে চোখ তুললেন কপালে। সে কি? হ্যাঁ, শুনে রাখুন, চিঠি লিখেছেন আমাকে, ইলেকশনে দাঁড়াবেন, তার মতো যোগ্য লোক তো কাছে পিঠে নেই আর। আর এই পলিটিক্যাল পার্টিগুলো, বুঝলেন কি না, আনস্ক্রুপুলাস, আনস্ক্রুপুলাস। গোপেন মোড়ল কাছে এগিয়ে এসেছিল এই নতুন খবরটা পেয়ে। সে বললে, তার টাকার জোর আছে, দাঁড়াবে না কেনে? অবিনাশ ডাক্তার ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল গোপেন মোড়লের মুখের দিকে। বিদ্রুপ নয়, গোপেন যেন অবনীমোহনের পক্ষেই সাপাই গাইছে। গিরিজাপ্রসাদ খানিক চুপ করে থেকে বললেন, তাই অত টাকা এক কথায় দিয়ে দিলে স্কুলের জন্য? অবিনাশ ডাক্তার চুপ করে রইল। আর গোপেন মোড়ল বললে, তাই যদি দিয়ে থাকে গো, 5টা গায়ের তো উপকার হলো। অবিনাশ ডাক্তার খেপে গেল আবার। ইলেকশন কি ছেলে খেলা নাকি? যার টাকা আছে ফেলে দিয়ে সুনাম কিনবে, ভোট কিনবে,
5টা দিন গ্রামে থাকে না, গ্রামের দুঃখ দুর্দশার ভাগ নেয় না। গিরিজাপ্রসাদ দীর্ঘশ্বাস ফেললেন। ও সবাই সমান ডাক্তার, সবাই সমান, ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। গোপেন মোড়ল কিন্তু একথায় সায় দিলে না। বললে, যে গায়ের জন্য দান করলে, উপকার করতে চাইলে সকলের, সে যোগ্য লোক নয়, কি যে বলেন আপনারা। বলে হাসলে গোপেন। তারপর হঠাৎ বললে, চললাম গো, পাঁজা পুকুরের পাক তোলাতে হবে আবার, 5 আনা অংশ আছে যখন। বলে চলে গেল গোপেন মোড়ল। আর অবিনাশ ডাক্তার নিজের মনেই যেন বললে, ওই গোপেনবাবু স্কুলের জন্য জমি দিয়েছেন, নির্ঘাত দেখবেন ওই পঞ্চায়েত টঞ্চায়েত কী সব হবে, তার মধ্যে ঢোকবার জন্য রাস্তা করে রাখছেন। খানিক চুপ করে থেকে ডাক্তার আবার চিৎকার করে উঠল, ফার্স, ডেমোক্রেসি ইজ এ ফার্স। অবনীবাবু কিনা ইলেকশনে দাঁড়াবেন? 5,000 টাকা ঘুষ দিয়ে ডেমোক্রেসির মতো এত বড় একটা আইডিয়া! ছি ছি ছি। সকাল হতে না হতেই আজকাল ঝাঝা রোদ্দুর উঠে। কেলে দত্তি মোষটা ছাড়া পেয়ে মাঠের পুকুরের দিকে ছুটে গিয়ে গলা অবধি জলে ডুবিয়ে বসে থাকে। অবিনাশ ডাক্তার গোপেন মোড়ল চলে যাবার পরেও বাংলা বাড়ির বারান্দায় বসেছিলেন গিরিজাপ্রসাদ। নিজের মনেই চালাটার দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন। বাঁশ আর বেত দিয়ে বোনা চালায় রং বেরঙের কত কি কারুকার্য, সুন্দর সুন্দর কত কি নকশা ছিল। এখন আর সেসব বোঝাও যায় না। রং চটে গেছে, নকশা খুলে গেছে, ভেঙে গেছে। গ্রামের কঘর ডোম ছিল, তারাই করতো এসব কারুকার্য। নানু ডোমের পাটের তুলিতে করে কত সুন্দর সুন্দর রং খেলাতো নকশার গায়ে। সেই ডোম পল্লীটায় কবে থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছে। কেউ কেউ কাপা জ্বরের ভয়ে পালিয়েছিল, কেউ কেউ মরেছে ওই জ্বরে ভুগে ভুগে। এখন শুধু পাঞ্জা পুকুরের একটা পাড়ে ধসে পড়া ভেঙে পড়া কয়েকটা মাটির দেওয়াল বর্ষায় ধুয়ে ধুয়ে একটা ঢিপির মতন দেখায়। কাপা জ্বরের কথাটা মনে পড়তেই নিজের গলায় হাত দিয়ে তাপ অনুভব করলেন গিরিজাপ্রসাদ। একটু ছ্যাঁকছ্যাঁক করছে যেন। কদিন থেকেই বিকেলের দিকে জ্বর আসছে সামান্য, শরীরটাও ম্যাজ ম্যাজ করে, মুখের ভেতর কেমন বিস্বাদ লাগে। এতদিন নিজেই হোমিওপ্যাথির ওষুধের বাক্স খুলে 2-1টা বড়ি খাচ্ছিলেন, কিন্তু জ্বরটা কিছুতেই যাচ্ছে না। বিকেলের দিকে জ্বর বাড়ছে, মাথাও ঘুরছে মাঝে মাঝে। বয়স তো কম হলো না, এমন রোদের তাপ সহ্য হবে কেন? ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না দেখে ভেতরে ভেতরে চিন্তিত হচ্ছিলেন। না, ম্যালেরিয়ার ভয় নয়, যুদ্ধের পর থেকে ম্যালেরিয়া প্রায় দেশ ছাড়া হয়েছে। হেলথ অফিস থেকে একদল লোক বছরে একবার করে এসে ওষুধ ছিটিয়ে দিয়ে যায়, পচা ডোবায় সার কুড়ে ঘরে ঘরে স্প্রে দিয়ে যায়। লোকটাকে শুনিয়ে সেবার গিরিজাপ্রসাদ বলেছিলেন, এত করেও গায়ের লোক খুশি নয়, কি ভীষণ ম্যালেরিয়া যে ছিল আগে, দেখেনি তো ওরা। বংশী দাঁড়িয়েছিল কাছে, সে হেসে টিপ্পনি কাটলে, সে তোমার ওনারা সোমবছরে একবার পিচকারি মেরে দিয়ে যান বলে নয় গো, ও তোমার যুদ্ধের জন্য মিলিটারি ছাউনি পড়তো এখানে ওখানে, তাই চেটিয়ে বিদে করেছে ও পাপ। গিরিজাপ্রসাদ এ কথার কোনো উত্তর দেননি। কি উত্তরই বা দেবেন? কোনো কিছুর ভালো দিকটাই তো দেখতে চায় না বংশী। কদিন ধরেই ডাক্তার দেখাতে বলছে বংশী, সেজন্য বোধহয় ডাক্তারকে সকালে কাছে পেয়েও দেখাতে চাননি। অবশ্য নেহাত দায়ে না পড়লে ডাক্তার দেখাতে রাজি হন না গিরিজাপ্রসাদ। হোমিওপ্যাথির ওপর বিশ্বাস না নিজের উপর? ডাক্তার ডাকতে বললেই তার মনে হয় তার নিজের চিকিৎসাবিদ্যার উপরই সন্দেহ করছে কেউ। এ যেন নিজের কাছে হেরে যাওয়া, তাই হেরে যেতে চান না। কিন্তু বিকেলের দিকে জ্বরটা বাড়ল। নিভাননী গায়ে হাত দিয়ে বললেন, এ কি, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। বিমলাকে ডেকে বললেন, যা তো বিমলি, ডাক্তারকে একবার ডেকে নিয়ে আয়। কলেজ খোলার সঙ্গে সঙ্গে অমরেশ চলে গেছে কলকাতায়, আর তার ফলে স্বাধীনতা বেড়ে গেছে বিমলার। প্রয়োজনে অপ্রয়োজনে তাকেই পাঠাতে হয় ওর বাড়ি। ডাক্তারকে ডেকে আনার জন্য তাই বিমলাকেই বললেন নিভাননী। বিমলা এদিক ওদিক তাকিয়ে কমলাকে খুঁজলে। কোথাও যেতে হলে কমলাকে সঙ্গে না নিয়ে বেরোয় না, কিন্তু কমলাকে খুঁজে না পেয়ে একাই বেরিয়ে পড়ল। ওইটুকু তো পথ, একাই চলে এলো। কিন্তু কাছাকাছি এসে পড়তেই ডাক্তারের বাড়ির আড়ালে একখানা জিপ দাঁড়িয়ে থাকতে দেখে পা থেমে গেল বিমলার। এক মুহূর্ত থেমে দাঁড়ালো ও, অস্বস্তি বোধ করলে। জিপটা দাঁড়িয়ে আছে একধারে, তাহলে নিশ্চয়ই ডাক্তারের সঙ্গে গল্প করছে প্রভাকর। ক্রোধে অভিমানে সর্বাঙ্গ জ্বলে উঠল বিমলার। একটা ঘৃণ্য বিষাক্ত কীটের মতো মনে হলো প্রভাকরকে। টিয়ার সঙ্গে তার বিয়ের কথা হচ্ছে, টিয়াকে তার বাবা দেখতে আসবে,
অট্টামার কাছে এই খবর শোনার পর থেকেই ভেতরে ভেতরে জ্বলছে সে এ কদিন। নিজেকে প্রবঞ্চিত মনে হয়েছে। প্রভাকরের চোখে সে যেন উপহাসের পাত্র হয়ে দাঁড়িয়েছে। মনে মনে প্রতিজ্ঞা করেছিল বিমলা, আর কোনো দিন প্রভাকরের সামনে এসে দাঁড়াবে না, কথা বলবে না, ভুলে যাবে, ভুলে যেতে চেষ্টা করবে। তাই কিছুক্ষণ ইতস্তত করলে বিমলা। ফিরে যাবে কিনা একবার ভাবলে, না, তার চেয়ে উপেক্ষা করবে সে প্রভাকরকে। ধীরে ধীরে বারান্দায় উঠে এসে বিমলা ডাকলে, ডাক্তারবাবু। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর উকি দিল বিমলা, আর প্রভাকর ডেক চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বিমলাকে দেখতে পেয়ে মৃদু হাসি দেখা দিল প্রভাকরের মুখে। বিমলা প্রভাকরের মুখের দিকে তাকালো না, শুধু আর একবার ডাকলে, ডাক্তারবাবু। প্রভাকর কাছে এগিয়ে এলো, বললে, বসো, অবিনাশবাবু এখনই আসবেন। বিমলা চুপ করে রইল। প্রভাকর আবার বললে, পদ্মর বাপের খুব অসুখ, ডেকে নিয়ে গেল, এখনই আসবেন। কথাটা যে বিমলা শুনতে পেয়েছে তার মুখের ভাবভঙ্গি দেখে মনে হলো না। প্রভাকর উৎকণ্ঠার স্বরে প্রশ্ন করলে, কারো অসুখ নাকি? বাবা কেমন আছেন তোমার? বিমলা কোনো উত্তর দিলে না। চলে যাবার জন্য পা বাড়ালে সে, আর সঙ্গে সঙ্গে তার হাতখানা কফ করে ধরে ফেললে প্রভাকর। কি ব্যাপার, কথার উত্তর দিচ্ছ না যে? এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল বিমলা। ছাড়ুন, বলেই তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকালো সে প্রভাকরের দিকে। তারপর দ্রুত পায়ে বাড়ির পথ ধরলে। পিছন পিছন খানিকটা ছুটে এসে বিভ্রান্তের মতো দাঁড়িয়ে পড়ল প্রভাকর। চিৎকার করে বললে, বিমলা, শোনো বিমলা, শোনো। বিমলা ফিরেও তাকালো না, দ্রুত পায়ে মেঠো পথে এঁকে বেঁকে এগিয়ে গেল। প্রভাকর সেদিকে তাকিয়ে রইল দুর্বোধ বিস্ময়ে। বিমলার এই রহস্যময় ব্যবহারের কোনো কারণই খুঁজে পেল না ও। আহত অভিমানে বিস্ময়ের চোখে ঠায় দাঁড়িয়ে রইল। চেয়ে চেয়ে দেখলে দ্রুত পায়ে বিমলা হেঁটে চলেছে। আশায় আশায় তাকিয়ে রইল প্রভাকর, বিমলা নিশ্চয়ই একবার ফিরে তাকাবে। না, একবারও ফিরে তাকালো না বিমলা। ধীরে ধীরে বাঁশবনের আড়ালে অদৃশ্য হয়ে গেল। চোখে পড়ল বাঁশবনের ওপারে দুবগলে ক্রাচ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে অবিনাশ ডাক্তার আসছে। ক্রাচে ভর দিয়ে লাফাতে লাফাতে এগিয়ে আসছে ডাক্তার। কিন্তু বিমলা অদৃশ্য হয়ে যেতেই প্রভাকরের সারা বুক হঠাৎ যেন খাকা করে উঠল। বিভ্রান্তের মতো বিমলা চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল প্রভাকর, চোখে উদ্ভ্রান্তের দৃষ্টি। দিনে দিনে অনেক স্বপ্ন গড়েছে প্রভাকর, কিন্তু আজ হঠাৎ বিমলার দুর্বোধ্য ব্যবহারে সব যেন মুহূর্তে চুরমার হয়ে ভেঙে পড়ল। কদিন থেকে গিরিজাপ্রসাদ স্নান করছেন না। বিকেলের দিকে যখন জ্বর আসে, বিছানায় শুয়ে শুয়ে গোঙান। গিরিন তা লক্ষ্য করেনি। কে যেন খবর দিয়েছিল, পাকা বাড়ি বানানোর জন্য গভর্নমেন্ট থেকে টাকা ধার দিচ্ছে। তারই খোঁজে দিন কয়েক এ আপিস ও আপিস ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ফিরে এলো সে। বংশী আগেই বলেছিল, ও তোমার খাটনাখাটনি সার হবে, দেখে নিও। হলোই তাই। পাশের গায়ে রাজেন দাসের সঙ্গে খোঁজ নিতে গিয়েছিল। সে আধখানা পাঁচিল তোলা বাড়িটা দেখিয়ে বলল, খবরদার, খবরদার, এখন বেরিয়ে আসতে পারলে বাঁচি। ও পথে পা মারাতে যেও না গিরিন। গিরিন হেসে বললে, কেন? রাজেন হাসল, বললে, ইংরেজ আমলে দু চারটে সাহেব ছিল, এখন যে চৌকিদার অবধি সবাই সাহেব। মেজাজ তো জানো না বাবুদের। গিরিন হেসে বলেছে, তা দুটো পয়সা ধার দেনা দেবার অধিকার পেয়েছে, মেজাজ একটু দেখাবে না? রাজেন হেসে বললে, শুধু মেজাজ হলে তো কথা ছিল, বাবুদের দেখাই পাবে না। আপনি শুধু এখানে নামের, থাকেন সব সদরে। 2 টাকা 2.5 টাকা যখন মনীষের দর, সে চাষের সময় ঢাক পিটিয়ে বলবে, অমুক দিন সাহেবের সঙ্গে দেখা করতে হবে। যাও, তোমার চাষ পেলে 10 দিন ছোটাছুটি করো। রাজেন দাসের ছোট ছেলেটা পাশে দাঁড়িয়েছিল। সে হেসে টিপ্পনি কেটেছে। তারপর, যা খাতায় কলমে দেবে তার অর্ধেক তো প্রণামী দিয়ে আসতে হবে, কি বলো বাবা? রাজেন সায় দিয়ে বলেছে, হ্যাঁ, তা যা বলেছিস। তাও টাকাটা একসঙ্গে পেলে নয় কাজ হতো। দেবেন আবার নিজেদের মর্জির ওপর, কিস্তিতে কিস্তিতে। বলে অসম্পূর্ণ বাড়িটাও দেখিয়ে রাজেন হেসেছে। ওই দেখো অবস্থা, টাকা আদায় করতে ঘুষ দাও, সিমেন্ট আদায় করতে ঘুষ দাও, এটা মেলে তো ওটা মেলে না। যা গেছে গেছে, ও বাড়ি আমি ভেঙে ফেলে দেব, মাটির বাড়ি ভালো আমাদের। সব দেখে শুনে হতাশ হয়ে তাই বাড়ি ফিরছিল গিরিন। পৃথক হয়ে যাওয়ার পর থেকে ঘরের অসুবিধা হচ্ছে রীতিমতো। 2খানা কুঠুরি ছেড়ে দিতে হয়েছে গিরিজাপ্রসাদকে। তাই আবার 2খানা ঘর না করে নিলেই নয়।
চাষের আলু আর চাল অর্ধেক ইঁদুরে খেয়ে দেয়। তাই স্বপ্ন দেখেছিল গিরিন একটা পাকা বাড়ির। ইঁদুরের হাত থেকে তাহলে অনেকখানি রক্ষা পাওয়া যাবে। সে মনে মনে গড়ে তোলা স্বপ্নটুকু শেষ অবধি ভেঙে পড়তে বাড়ি ফিরে এলো বিরক্তিতে আর হতাশায়। রোদ্দুরে রোদ্দুরে 1.5 ক্রোশ পথ হেঁটে এসে সবে জামাটা খুলে মোড়ার উপর বসেছে, অমনি মোহনপুরের বউ গাঢ় করে জল এনে দাওয়ায় রেখে বললে, বর ঠাকুরের জন্য ডাক্তার ডাকতে গেছে বিমলা। ডাক্তার? বিস্ময়ে কপালে চোখ তুলল গিরিন। তারপর প্রশ্ন করলে, কি হয়েছে? মোহনপুরের বউ ফিসফিস করে বললে, তা কি করে বলি, আমাদের কি বলে কিছু? মুহূর্তের মধ্যে দপ করে জ্বলে উঠল গিরিন। চিৎকার করে বলল, বলবে আবার কি? লোকের অসুখ বিসুখ হলে সে কি বলে বেড়াবে নাকি? নিজেরা গিয়ে খোঁজ নিতে পারো না? টিয়াও সামনে দাঁড়িয়েছিল মুখ কাচুমুচু করে। কদিন থেকেই তার ইচ্ছে হচ্ছে জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে একটু বসতে, খোঁজ খবর নিতে, কিন্তু বাপের ভয়ে যেতে পারেনি। অথচ টিয়াকে দেখেও গিরিন চটে উঠল। খেকিয়ে উঠে বললে, জ্যাঠার খেয়ে তো এত বড় হয়েছ, তা অসুখে বিসুখে তার কাছে গিয়ে একটু বসতে পারো না? বলেই গটগট করে গিরিজাপ্রসাদের খবর নিতে চলে গেল গিরিন। দীর্ঘশ্বাস ফেলে খানিক চুপ করে দাঁড়িয়ে রইল মোহনপুরের বউ। আর টিয়া, রাগে অভিমানে টিয়া সেখান থেকে সরে গিয়ে অন্ধকার ঘরের মধ্যে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে গিরিন বেরিয়ে গেল ডাক্তার আসছে কিনা দেখতে। আর টিয়া পা টিপে টিপে পাঁচিলের ওপারে চলে গেল, গিয়ে দাঁড়ালো গিরিজাপ্রসাদের পাশে। গিরিজাপ্রসাদ টিয়াকে দেখে হাসলেন। আয় বস সেখানে। গিরিজাপ্রসাদের পাশে বসলো টিয়া। তারপর তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললে, উহ, কি ঘামাচি হয়েছে জ্যাঠা, গেলে দেবো? গিরিজাপ্রসাদ হাসলেন। দে। টিয়া ছুটে এলো নিজেদের ঘরে। টিনের কৌটো থেকে খুঁজে খুঁজে একটা ঝিনুক বের করলে। সেবার পাঁজা বউ জগন্নাথের রথ দেখতে গিয়ে ঝিনুক নিয়ে এসেছিল। বলেছিল সমুদ্রের ধারে নাকি পড়িয়ে থাকে, কুড়িয়ে নিলে হয়। ভাবতেও আশ্চর্য লাগে, সমুদ্র কেমন, কত বড়, কিছু জানে না টিয়া। শুনে শুনেও বুঝতে পারে না। তার বিশ্বাসই হয় না তার ধারে এমন ঝিনুক অজস্র পড়ে থাকে, যা কেউ কুড়িয়ে নিতে পারে। ঝিনুকটা নিয়ে ফিরে এলো টিয়া। জ্যাঠামশাইয়ের পিঠের ঘামাচি গেলে দিতে দিতে ওর মন চলে গেল অনেক দূরে। একটা কল্পনার সমুদ্রের ধারে ও যেন ঝিনুক কুড়োচ্ছে। ঝিনুক ঝিনুক, আঁচল ভর্তি ঝিনুক কুড়িয়ে চলেছে।